প্রত্যেককে আরেকবার গুড ইভিনিং জানাই এবং সকলকে ওয়েলকাম আমাদের এই ক্লাসরুম যে নতুন অ্যাপ সেখানে। তোমরা জানো আমরা এই ক্লাসরুম একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি, যেখানে প্রত্যেকদিন আমাদের অফিসের কয়েকজন স্যার, বিডিও স্যার, জয়েন্ট বিডিও সাহেব, প্রসেনজিৎ বাবু এবং অন্যান্য স্যারেরা বিভিন্ন বিষয়ে ক্লাস নিচ্ছেন। ইংলিশ, বাংলা, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন ধরনের ক্লাস হচ্ছে। সেরকম আজকে তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে আমি এসেছি। আমার নাম রাজীব মুখার্জি। 2019 সালের যে WBCS পরীক্ষা হয়েছিল তাতে আমি কোঅপারেটিভ ইন্সপেক্টর হিসাবে সিলেক্টেড হয়েছি এবং 2022-এর 15ই সেপ্টেম্বর আমি মেদিনীপুরে আমাদের যেটা হেডকোয়ার্টার, সেটাকে রেঞ্জ অফিস বলা হয়, সেখানে জয়েন করি। তারপরে গত 2022 সালের 2 নভেম্বর আমি গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকে পোস্টেড আছি। তো আজকের তোমাদের এই যে আমাদের স্লাইডটা দেখতে পাচ্ছ, সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি ক্লাস করাবো তোমাদের জিওগ্রাফি। জিওগ্রাফি বা ভূগোল এমন একটা সাবজেক্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো সমস্ত আমরা যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিই তার সমস্ত পরীক্ষাতেই এই ভূগোল থেকে কিছু না কিছু পরীক্ষার কোশ্চেন আসে। তো সেটা শুধুমাত্র আমাদের এখানে আমরা WBCS টাকে মেন ফোকাস করছি। যদি আমরা WBCS দেখি বা অন্যান্য যে কোনো পরীক্ষায় দেখি, পরীক্ষা অনুযায়ী অর্থাৎ আমরা টোটাল কত নম্বরের পরীক্ষা দিচ্ছি তার উপর নির্ভর করে কিন্তু অনেক ধরনের কোশ্চেন হয়। অর্থাৎ বিভিন্ন পরীক্ষার আমরা জানি অনেক রকমের কোশ্চেন হয় বা তার কোশ্চেন প্যাটার্ন বিভিন্ন রকম হয়। আমরা মেনলি WBCS যে পরীক্ষা আছে সেটাকে ফোকাস করে চলবো। WBCS এ তোমরা জানো যে প্রিলিমস পরীক্ষা হয় টোটাল 200 নম্বরের অবজেক্টিভ। সেখানে টোটাল যে 200 নাম্বার রয়েছে তার মধ্যে 25 নম্বর থাকে ভূগোল থেকে, অর্থাৎ 200-র মধ্যে 25 নম্বর ভূগোল থেকে, এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমরা সেখান থেকে বুঝতে পারছো। এবং শুধুমাত্র প্রিলিমস না, যদি আমরা মেন্স দেখি, মেন্সের যে আমাদের 1200 নম্বরের কম্পালসারি পরীক্ষা থাকে, সেই 1200 নম্বর কম্পালসারির মধ্যে আমাদের যেটা বললাম প্রিলিমস থাকে, সেই প্রিলিমস এর মধ্যে কত থাকছে, প্রিলিমসে থাকছে আমাদের প্রিলি পরীক্ষায় টোটাল 200-র মধ্যে ভূগোল থেকে বা জিওগ্রাফি থেকে থাকছে 25 নম্বর, এবং মেন্সে WBCS মেন্সে থাকছে টোটাল 100 নম্বর। অর্থাৎ এই একটা সাবজেক্টের গুরুত্ব কিন্তু প্রচুর, অপরিসীম একটা সাবজেক্ট ভূগোল। তার জন্য আমাদেরকে ভূগোলটা ভালো করে পড়তে হবে। প্রথম থেকে আমরা এখানে সিলেবাসে আমাদের যা আছে সিলেবাস অনুযায়ী পড়বো। একটা কথা আমরা বারবার যেটা বলি যে শুধুমাত্র কতটা কি আমরা জানছি সেটা না, আমাদের পরীক্ষায় আমাদের কাছে কি জানতে চাইছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেদিন আমি পরীক্ষা দিতে যাচ্ছি সেই মুহূর্তে আমার পরীক্ষায় কোশ্চেনে যেটা জানতে চেয়েছে সেটা আমি জানি কি না, এবং তার জন্য আমাদেরকে একটু সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে হবে। অর্থাৎ আমাদেরকে প্রথমে জানতে হবে পরীক্ষা আমাদের কাছে কি চাইছে, অর্থাৎ আমাদের সিলেবাসে কি আছে এবং কি ধরনের প্রশ্ন আমাদের আসে। কোনো একটা ব্যাপারে আমরা অত্যধিক পড়লাম কিন্তু অন্যান্য যে আমাদের সিলেবাসের টপিক রয়েছে সেগুলো আমরা কিছুই পড়লাম না, সেটা করলে আমাদের হবে না। অর্থাৎ যে ধরনের পরীক্ষায় প্রশ্ন আমাদের বেশি আসে সেগুলো আমরা একটু বেশি করে পড়বো, সেগুলো ডিটেলসে পড়বো, এবং যে ধরনের পরীক্ষার কোশ্চেন গুলো একটু কম আসে সেগুলো আমরা একটু কম পড়বো। উদাহরণস্বরূপ আমরা যদি একটু দেখি, আমাদের WBCS এর যদি প্রিলিমস দেখি বা মেন্স এর দেখি, সেখানে আমাদের যে সিলেবাসটা আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে তার মধ্যে যদি আমরা দেখি তাহলে কি দেখবো, আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির যে টপিক গুলো আছে, অর্থাৎ ফিজিওগ্রাফিক ডিভিশন যেগুলো আছে, অর্থাৎ ভারতবর্ষকে আমরা তার যে ভূপ্রকৃতিগতভাবে কি কি ভাবে ভাগ করতে পারি সেখান থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। প্রায় 10% কোশ্চেন টোটাল যে কোশ্চেন আসছে তার মধ্যে থাকে। তার সাথে পলিটিক্যাল যে জিওগ্রাফি থাকে, পলিটিক্যাল জিওগ্রাফি অর্থাৎ ভারতবর্ষের চারদিকে যে তার প্রতিবেশী দেশগুলো রয়েছে বা তার যে রাজধানী রয়েছে সেই ধরনের কিছু কিছু প্রশ্ন থাকে, সেখান থেকেও প্রচুর পরিমাণে আসে। এবং 3 নম্বর যদি আমরা দেখি একটা টপিক যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে সেটা হলো রিভার্স সিস্টেম। রিভার্স সিস্টেম থেকে, এই রিভার্স সিস্টেম থেকে বলো বা ফিজিক্যাল জিওগ্রাফি থেকে বলো বা পলিটিক্যাল জিওগ্রাফি থেকে বলো, এর আবার অনেকগুলো ভাগ আছে, অর্থাৎ এর ভেতরে অনেকগুলো সাব ডিভিশন আছে। সেই সাব ডিভিশন গুলো আমরা কখন পড়বো, যখন আমরা এই টপিক গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন এগুলো দেখবো। যেমন রিভার সিস্টেম থেকে বিভিন্ন রকম আমরা জানি আমাদের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলোকে বিভিন্ন
ভাগে ভাগ করা যায়, তার গতিপথ অনুযায়ী ভাগ করা যায়, সেগুলো কোথায় পতিত হচ্ছে তার উপর নির্ভর করে ভাগ করা যায়, সেরকম ভাবে হচ্ছে। এখান থেকে আরো দুটো যে টপিকের থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আছে রিভার সিস্টেমের, সেটা হচ্ছে কোন নদীর উপরে কোন ড্যাম তৈরি করা হয়েছে বা কোন মাল্টিপারপাস প্রজেক্ট কোন নদীর উপর তৈরি করা হয়েছে, সেটা থেকে প্রচুর পরিমাণে পরীক্ষায় কোশ্চেন আসে, অর্থাৎ সেগুলো আমাদেরকে দেখতে হবে। এই যে নদ নদীগুলো থাকছে তার উপনদী শাখা নদী সেগুলো সম্পর্কে আসে, তার লেন্থ সম্পর্কে আসে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ এখান থেকে আসে সেটা হলো কোনো নদ নদী যেগুলো থাকছে তার উপরে, আমরা জানি একটা নদী কোনো স্টেটের উপর দিয়ে, অনেকগুলো স্টেটের উপর দিয়ে যাচ্ছে এবং অনেক সময় অনেকগুলো দেশের উপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ ওই যে নদীটা যখন প্রবাহিত হচ্ছে তখন দুটো দেশ বা দুটো রাজ্য বা একাধিক দেশ রাজ্যের মধ্যে একটা ডিসপিউট তৈরি হয়, একটা দ্বন্দ্ব তৈরি হয়। সেই কোনো একটা নদীকে তুলে আমাদের দিয়ে দেয় যে এই নদীটা নিয়ে কোন দুটো দেশ বা কোন দুটো রাজ্যের মধ্যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট দেখা যায়, এই ধরনের প্রশ্ন আছে। এছাড়া আমাদের এখান থেকে জিওগ্রাফির সিলেবাসে আর কি কি থাকে, এই তিনটে ম্যাক্সিমাম প্রশ্ন আমরা যদি দেখি প্রায় 40% কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এর বা অন্যান্য যে কোনো পরীক্ষার সিলেবাস ওই তিনটে যদি আমরা দেখি, ফিজিক্যাল ডিভিশন বা ফিজিওগ্রাফিক যে ডিভিশন গুলো থাকে সেগুলো, আমাদের নদ নদী এবং রিলেটেড কোশ্চেন, এবং পলিটিক্যাল ডিভিশন সেখানের মধ্যে থাকে। এরপরে ম্যাক্সিমাম কোশ্চেন একটা জায়গা থেকে থাকে, সেটা হচ্ছে তার যে সেন্সাস হয়, সেই সেন্সাস থেকে হয়, সেন্সাস থেকে প্রশ্ন হয়। অর্থাৎ আমরা জানি আমাদের এখন লাস্ট আমাদের সেন্সাস হয়েছিল 2011, সেই কিন্তু আমাদের এখনো সেই সেন্সাস অনুযায়ী পড়াশোনা করতে হবে। এরপরে কি থাকে প্রশ্ন আসে ক্লাইমেট থেকে, ক্লাইমেট থেকে আমাদের প্রশ্নপত্র পড়তে হবে। আমাদের থাকে মিনারেলস থেকে, খনিজ পদার্থ আমাদের মধ্যে যেগুলো আছে এবং অন্যান্য যে রিসোর্স গুলো আমাদের আছে, সম্পদগুলো আছে, সেগুলো থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম যেগুলো থাকে, ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে অনেক কিছু পড়ে, আমরা জানি ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ বাই রোড হতে পারে, আমাদের ওয়াটারওয়েজ যেগুলো রয়েছে সেই ওয়াটারওয়েজ দিয়ে দেয়, আমাদের যে এয়ারপোর্ট গুলো রয়েছে সেগুলো দিয়ে দেয়, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ডোমেস্টিক এয়ারপোর্ট কোন জায়গাতে কোনটা আছে সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন দিয়ে দেয়। এবং অন্য একটা প্রশ্ন যদি মেনের কোশ্চেন দেখেই থাকো, সেগুলো হচ্ছে আমাদের যে রেলের যে ডিভিশন গুলো আছে, সেই রেলের ডিভিশনের যে হেডকোয়ার্টার গুলো সেগুলো থেকে দিয়ে দেয় যে এই ডিভিশনের হেডকোয়ার্টার কোথায় আছে, আমাদেরকে সেগুলো পড়তে হবে। নেক্সট আমাদের একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ, সেখান থেকে কোশ্চেন আমাদের কিছু কিছু অনেক সময় দিয়ে দেয়। তাহলে মেনলি আমাদের ওভারভিউ হচ্ছে যে ডাব্লিউবিসিএস এ কি কি টপিক গুলো আছে সেগুলো আমরা একটা একটা করে আলোচনা করব, টপিক ধরে ধরে প্রত্যেকদিন একটা একটা করে ক্লাস হবে। একই রকম ভাবে যেমন যেমন আমাদের ভারতবর্ষের দেখলাম কি কি আসছে, সেরকম ভাবে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের ভূগোল থেকেও কিন্তু অনেক প্রশ্ন আছে, সেটা প্রিলিমসেও আসে এবং মেন্স আমাদের যে সিলেবাস রয়েছে সে মেন্সেও কিন্তু পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থেকে প্রশ্ন আসছে। একইভাবে পশ্চিমবঙ্গের যে তার ফিজিওগ্রাফি রয়েছে, তার যে ডিভিশন গুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসে। সেই পশ্চিমবঙ্গের মধ্যে যে নদ নদী রয়েছে সেই নদ নদীগুলো থেকে প্রশ্ন আসে। পশ্চিমবঙ্গের ক্লাইমেট কেমন, জলবায়ু কেমন, সেখান থেকে প্রশ্ন আসছে। পশ্চিমবঙ্গে কি কি আহ আমাদের খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে সেখান থেকে থাকছে। ট্রান্সপোর্টের একইভাবে, অর্থাৎ আমরা দেখব যে ভারতবর্ষকে আমরা একটা ব্রড সেন্সে যখন দেখছি সেখানে যেমন হচ্ছে সেরকম ভাবে পশ্চিমবঙ্গ আমাদের যেহেতু রাজ্য, আমরা যদি ডাব্লিউবিসিএস দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বলা হচ্ছে, সেই সিভিল সার্ভিসকে আমাদের যদি ভালোভাবে কাজ করতে হয়, সেই যে পশ্চিমবঙ্গ বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটা ভালো করে জানতে হবে, সেই এলাকাতে কোথায় কি আছে, কোন ধরনের মানুষ বসবাস করছেন, কোন এলাকাতে কি গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো আমাদের সমস্ত কিছু জানতে হবে। একইভাবে বললাম যে আমরা যত দিন যাবে আমরা সেগুলো বিস্তারিতভাবে জানবো। তো এটা মোটামুটি একটা ওভারভিউ দেওয়া হলো যে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ এই দুটো ওপরে মেনলি আমাদের কোশ্চেন গুলো আসছে এবং তার সিলেবাসটা অল্প করে ছোট্ট করে আমি জানলাম। এবং আজকের আমরা যদি দেখি ক্লাস 1 আমরা আজকে কি পড়াশোনা করব, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, অর্থাৎ ভারতবর্ষের আমাদের যে জিওগ্রাফি রয়েছে, ভারতবর্ষের যে ভূগোল রয়েছে তার একটা আমরা আজকে আলোচনা করব, সেটা ইন্ট্রোডাকশন, একটা ইন্ট্রোডাক্টরি পার্ট হবে। সেখানে আমরা কি কি দেখব, অর্থাৎ ভারতবর্ষকে তার আয়তন কত, ভারতবর্ষের চারদিকে কি কি রয়েছে, কোন কোন প্রতিবেশী দেশ রয়েছে, ভারতবর্ষ তাদের সাথে যে বর্ডার শেয়ার করছে তার কার কত লেন্থ, কোন রাজ্যের সাথে কোন রাজ্য অন্যান্য তার বর্ডার শেয়ার করছে, ভারতবর্ষের অবস্থান কোথায়, তার দ্রাঘিমাংশ কত, অক্ষাংশ কত, ভারতবর্ষের যে
জল সীমানা রয়েছে সেই সীমানাগুলো দেখবো, আমরা বর্ডার লাইন দেখবো এবং আরো অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আজকে এই প্রথম ক্লাসে অর্থাৎ ক্লাস 1 এর ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা যদি দেখি এখানে এই হচ্ছে আমাদের, আমরা প্রত্যেকে জানি এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ম্যাপ। আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে দেখে আসছি বিভিন্ন বইতে এবং এতে থাকে। এখানে কি রয়েছে, একটা ফিজিক্যাল আমাদের এটা ম্যাপ রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের সমস্ত যে রাজ্যগুলো রয়েছে তার কোনটা কোথায় অবস্থিত, সেই একটা রাজ্যের অবস্থান দেওয়া রয়েছে এবং পাশাপাশি একইভাবে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই দেশগুলোরও অবস্থান আমরা এই ম্যাপটা থেকে দেখতে পাচ্ছি। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যে ইন্ট্রোডাকশন হচ্ছে সেটা এরপরে দেখব। ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথমেই আমরা আমরা কি দেখবো, যে ভারতবর্ষের লোকেশন কোথায়, অর্থাৎ ভারতবর্ষটা কোথায় অবস্থিত, আমাদের যে দেশ রয়েছে ভারতবর্ষ সেই দেশ আমাদের অবস্থানটা কোন জায়গাতে। এখানে যদি আমরা দেখি প্রথম পয়েন্ট আমাদের যেটা রয়েছে গুরুত্বপূর্ণ, ল্যাটিটিউডালি ইন্ডিয়া কোথায় অবস্থিত, লোকেটেড কোথায় অবস্থান, ইন দা নর্দার্ন হেমিস্ফিয়ার। এবং লংজিটিউডানালি আমরা যদি দেখি তাহলে ভারত হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ারে। এই যে বললাম নর্দার্ন হেমিস্ফিয়ার এবং ইস্টার্ন হেমিস্ফিয়ার বা ল্যাটিটিউডানালি বা লংজিটিউডানালি, এটা কি বলা হচ্ছে, আমরা কি জানি আমাদের পৃথিবী যেটা আছে একটা স্ফিয়ারের মতো গোল, এবং এই যে পৃথিবীর মধ্যে কোনো একটা জায়গার অবস্থান যখন আমাদেরকে নির্বাচন করতে হয় তখন আমরা কিভাবে নির্বাচন করি, তার ল্যাটিটিউড এবং লংজিটিউড এই যে দুটো থাকে সেই রেখাগুলো কোন জায়গাটাকে ক্রস করছে সেই অনুযায়ী আমাদের করি। অর্থাৎ ল্যাটিটিউড আমরা কি জানি, আমাদের এইভাবে যেগুলো গেছে নর্থ এবং নর্থ হেমিস্ফিয়ার এবং এতে এইভাবে আমাদের যে রেখাগুলো গেছে সেগুলো, অর্থাৎ এটা যদি আমরা দেখি তাহলে কি হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড 0 ডিগ্রি আমাদের থাকে, সেই 0 ডিগ্রিতে আমাদের কি হয়, নিরক্ষরেখা থাকে, ইকুয়েটর থাকে, তার ওপর দিকেরটাকে আমরা কি বলি নর্দার্ন হেমিস্ফিয়ার এবং নিচেরটাকে কি বলি আমরা সাউদার্ন হেমিস্ফিয়ার। তাহলে ভারতবর্ষের এই হিসাবে যদি বিচার করা যায় ভারতবর্ষ কোন দিকে অবস্থিত, ভারতবর্ষ হচ্ছে আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে পড়ছে, অর্থাৎ উত্তর যে গোলার্ধ সেই উত্তর গোলার্ধের মধ্যে পড়ছে। এবং লংজিটিউডানালি অর্থাৎ এই যে ম্যাপ আমাদের ছিল, পৃথিবী ছিল, তার এইভাবে যেগুলো ভাগ হচ্ছে এরকম ভাবে মেরিডিয়ান অনুযায়ী হচ্ছে, সেইভাবে যদি দেখা যায় তাহলে ভারতবর্ষ কোথায় থাকছে, ভারতবর্ষ হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ারের মধ্যে পড়ছে, অর্থাৎ পূর্ব গোলার্ধে। অর্থাৎ যদি ল্যাটিটিউডের দিক থেকে আমরা দেখি তাহলে ভারতবর্ষের অবস্থান নর্দার্ন উত্তর গোলার্ধে, এবং লংজিটিউডের দিক থেকে যদি দেখি তাহলে সেটার অবস্থান হচ্ছে আমাদের ইস্টার্ন হেমিস্ফিয়ারে। এরপরে আমরা যদি একটা কথা আলোচনা করি, যদি আমরা কোনো একটা পার্টিকুলার এরিয়া বা একটা ছোট এরিয়ার যদি অবস্থান করি তাহলে সেটা কি হবে, যদি এইভাবে গেছে এরকম ভাবে গেছে রেখাগুলো, এই যে এরিয়াটা বা এই যে এরিয়াটা হচ্ছে এই যে পার্টিকুলার এরিয়াটাতে কোনো একটা অংশ যে ছেদ করছে সেই জায়গাটাতে ওটা হয়। যদি আমরা কলকাতা বলি বা দিল্লি বলি তাহলে একটা পার্টিকুলার অংশ একটা ল্যাটিটিউড একটা লংজিটিউড দিয়ে আমরা করব। কিন্তু আমরা যখন দেখবো ভারতবর্ষ বা অন্যান্য যখন দেশের আমরা কথা বলবো তাহলে তার বিস্তৃতিটা তার বিস্তারটা দীর্ঘ, তার জন্য শুধুমাত্র একটা অংশের মধ্যেই তার বিস্তারটা থাকে না, তার অবস্থানটা থাকে না, তখন আমরা বিস্তারটা যেহেতু অনেক বেশি হয় সেটাকে আমরা 2 দিয়ে বলে থাকি। অর্থাৎ আমরা যদি এখানে দেখি তাহলে কি দেখবো, ওই যে ল্যাটিটিউড বললাম, ল্যাটিটিউডের দিক থেকে দেখতে গেলে ভারতবর্ষের এক্সটেনশনটা অর্থাৎ কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ভারতের বিস্তৃতিটা সেটা যদি দেখি তাহলে কি দেখবো, ল্যাটিটিউড আমরা কি বললাম নর্দার্ন হেমিস্ফিয়ারে যেহেতু আছে তার জন্য আমরা ল্যাটিটিউড যখন লিখবো তখন আমরা এই নর্থ কথাটা লিখে থাকি। তাহলে ল্যাটিটিউডের দিক থেকে দেখতে গেলে ভারতবর্ষের এক্সটেনশনটা কত, এই যে ভারতবর্ষের এক্সটেনশনটা তাহলে কত, মেনল্যান্ড যদি আমরা বলি তাহলে কি দেখবো, আর যদি টোটালটা দেখা হয় তাহলে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ এবং থেকে কত দূর 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ল্যাটিটিউড। ল্যাটিটিউডের দিক থেকে এক্সটেনশন দেখতে গেলে টোটাল যদি আমরা ভারতবর্ষ বলি তাহলে হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। এই যে ডিগ্রি বা মিনিট এগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ডিস্টেন্সটাকে রেফার করছে, কোনো একটা এরিয়া থেকে কোনো একটা এলাকা থেকে কোনো অন্য একটা এলাকা কত দূরত্বে অবস্থিত সেটা কিন্তু এই ডিগ্রি মিনিট
এর দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তাহলে আমরা যদি আরেকবার ভারতবর্ষের এখানে ম্যাপটা দেখি, এখানে ম্যাপটা যদি দেখি তাহলে কি দেখছি যে ভারতবর্ষ একটা বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে। তার জন্য এর এই যে বিস্তৃতিটা বললাম, কোন একটা পার্টিকুলার একটা ল্যাটিটিউড না দিয়ে এর এক্সটেনশন বলা হচ্ছে, অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত টোটাল কতটা রয়েছে। 6°45' থেকে 37°6' নর্থ ল্যাটিটিউডের মধ্যে আমাদের ভারতবর্ষ অবস্থান করছে। অর্থাৎ এই যে জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে এখানে, সরি, এখানে থেকেও আমাদের এই যে নিচে আমাদের এদিকে আন্দামান নিকোবর আছে, আন্দামান নিকোবরের এই জায়গাটা থেকে 6°45' থেকে শুরু করে একদম আমাদের এই ওপরের পর্যন্ত, একদম ওপর পর্যন্ত যেটা রয়েছে সেখান পর্যন্ত 6°45', এখানে হবে 6°45', একদম ওপরে হবে আমাদের কত, 37°6'। এটা হলো আমাদের মেন। পুরো যদি ইন্ডিয়ার রেসপেক্টে ধরা হয় তাহলে আমরা দেখব 6°45' থেকে 37°6'। কিন্তু যদি আমাদের পরীক্ষায় বলে যে না, আমাদের পুরোটা আমরা দেখবো না, আমরা শুধু ভারতবর্ষের যে মেনল্যান্ড, মূল যে ভূমি রয়েছে তার রেসপেক্টে যদি বলা হয় যে ল্যাটিটিউড এক্সটেনশন কত, তাহলে তখন কিন্তু হয়ে যাবে আমাদের 6°45' যেটা ছিল তার থেকে একটু বড় হয়ে সেটা হয়ে যাবে কত, 8°4', অর্থাৎ 2° প্রায় এর কিন্তু কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। 8°4' নর্থ থেকে 37°6', অর্থাৎ ওপরের যে অংশটা সেটা একই থাকলো, কিন্তু নিচের যে অংশটা সেটা একটু বেড়ে গেল। কিভাবে বেড়ে গেল এখানে যদি আমরা দেখি তাহলে স্পষ্ট বুঝতে পারবো। আমাদের এই যে ম্যাপ, এই ম্যাপ অনুযায়ী আমাদের এটা হচ্ছে আমাদের কি, বে অফ বেঙ্গল। এই বে অফ বেঙ্গলের মাঝে আমাদের এই আন্দামান এবং নিকোবর যে দ্বীপপুঞ্জগুলো সেগুলো আছে। তাহলে এগুলো কিন্তু আমাদের যে টোটাল মেনল্যান্ডটা, ভারতের মেন ভূখণ্ড, সেটা থেকে অনেকটা দূরে, অনেকটা বাইরে অবস্থান করছে সমুদ্রের মাঝে। তার জন্য এই যে অংশটা একদম নিচ পর্যন্ত, কিন্তু এই আন্দামান নিকোবর এটাও কিন্তু তো ভারতবর্ষের মধ্যেই বিরাজ করে, ভারতেরই একটা ভূখণ্ড। তার জন্য 6°45'টা হচ্ছে আমাদের এখানে। কিন্তু যদি মেনল্যান্ড বলে তাহলে এটা হচ্ছে আমাদের মেনল্যান্ড। এই মেনল্যান্ডের রেসপেক্টে এই জায়গাটা হয়ে যাচ্ছে তখন 8°4', আর এটা আমাদের 37°6' তো থাকছেই। এবং যেহেতু ল্যাটিটিউড ধরছি আমরা বলবো নর্থ, এটাও হয়ে যাচ্ছে আমাদের নর্থ। এবং এখানে আমাদের লাস্ট যেটা আছে 6°45', সেটাও কিন্তু হয়ে যাচ্ছে আমাদের নর্থ। এই তাহলে আমাদের ল্যাটিটিউডের এক্সটেনশনটা আমরা ভারতবর্ষে দেখলাম। এটা কিন্তু পরীক্ষাতে প্রায় দেখা যায়। এতক্ষণ যেটা বললাম সেটা কি কারো বুঝতে অসুবিধা হয়েছে বা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, যদি একটু মেসেজে তোমরা চ্যাটে যদি লেখো তাহলে খুব ভালো হয়। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা বা বুঝতে পারছো কিনা? একটু মেসেজে লিখবে। ঠিক আছে, শোনা যাচ্ছে বা বুঝতে পারছো। এরপরে ল্যাটিটিউড এর যে অক্ষাংশ বা এক্সটেনশন দেখলাম, এরপরে আমরা সেটা দেখবো লংজিটিউডিনাল, তার এক্সটেনশনটা কত। একইভাবে আমরা একটু আগে পড়েছিলাম কি, যে যেহেতু ল্যাটিটিউডিনালি ভারত নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে তাই আমরা নর্থ লিখছি, বা উত্তর গোলার্ধে ছিল, সেই লংজিটিউডিনালি এখানে আমাদের পূর্ব গোলার্ধে রয়েছে, তাহলে পূর্ব গোলার্ধের এর বিস্তৃতিটা কতটা সেটা আমরা এরপরে দেখব। লংজিটিউডিনাল এক্সটেনশন যদি আমরা ভারতবর্ষে দেখি তাহলে কত দেখছি, 68°7' ইস্ট থেকে 97°25' ইস্ট, অর্থাৎ 68°7' পূর্ব থেকে 97°25' ইস্ট পর্যন্ত এর বা ভারতবর্ষের লংজিটিউডিনাল এক্সটেনশন। এটা হচ্ছে ভারতবর্ষের। এটা বোঝা গেল। অর্থাৎ এখানেও যদি আরেকবার আমরা ছোট্ট করে একবার ম্যাপটা দেখে নিই তাহলে দেখবো এটা যেমন নর্থ উত্তরে ইয়েতে ছিল ল্যাটিটিউড, এই দিক থেকে এই দিক পর্যন্ত হচ্ছে আমাদের লংজিটিউডিনাল যে বিস্তৃতিটা রয়েছে ভারতবর্ষে সেটা, অর্থাৎ 68° থেকে 68°7' থেকে 97°25' হচ্ছে আমাদের লংজিটিউডিনাল যে পার্থক্য, এটা হচ্ছে বিস্তৃতি। এরপরে আমরা দেখব যে আমাদের যে চারটে দিক, কোন একটা অবস্থান, সেই চারটে অবস্থানের
চারটে এক্সট্রিম পয়েন্ট কি আছে, অর্থাৎ নর্দার্ন মোস্ট পয়েন্ট কি, সাউদার্ন মোস্ট পয়েন্ট কি, ইস্টার্ন মোস্ট এবং ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট গুলো কি কি আছে সেগুলো আমরা এরপরে দেখবো, যেগুলো পরীক্ষাতে প্রায় কোশ্চেনে দেয়, প্রিলিমসে কোশ্চেন দেয়, বিসিএস এ দেয়, বা অন্যান্য আমরা যে মিসলেনিয়াস ক্লার্কশিপ অন্যান্য পরীক্ষাগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলোতেও কিন্তু পরীক্ষাগুলোই প্রশ্নটা আসে। অর্থাৎ কি রয়েছে, নর্দার্ন মোস্ট পয়েন্ট, সবচাইতে উত্তরের মোস্ট পয়েন্টটার নাম কি, সেটার নাম হচ্ছে ইন্দিরা কোল। ইন্দিরা কোল, যেটা কোথায় আছে, লাদাখে, এবং তার এক্সটেনশন যে পয়েন্ট সেটার আমরা কি দেখলাম একটু আগেই, 37°6' নর্থ। ম্যাপে দেখবো আমরা, ম্যাপে কোথায় আছে, এই যে প্রথমেই বললাম, এই যে আমাদের লাদাখ, এই লাদাখের উপরে একদম উপরে যেটা পয়েন্ট রয়েছে সেখানে 37°6' অংশটা, সেখানে হচ্ছে আমাদের, যার নাম কি, ইন্দিরা কোল। ইন্দিরা কোল হচ্ছে তার নাম, একদম নর্দার্ন মোস্ট। একইভাবে আমরা এরপরে কি দেখবো, নর্দার্ন মোস্ট যেমন দেখলাম সেরকম দেখবো আমাদের সাউদার্ন মোস্ট, অর্থাৎ দক্ষিণতম পয়েন্ট। দক্ষিণতম পয়েন্টের ক্ষেত্রেও কিন্তু দুটো হবে, কারণ কি, আমরা দেখেছিলাম এক্সটেনশনের সময় দুটো, এখানে ছিল কত, 6°45', এবং মেনল্যান্ডের বেসিসে ছিল আমাদের কত, সেটা ছিল 8°4'। অর্থাৎ মেনল্যান্ডের বেসিসে যদি দেখি, এখানটায় আমাদের মেনল্যান্ডের যদি সাউদার্ন মোস্ট পয়েন্ট বলে তখন তার নাম কি হবে, সেটা হয়ে যাবে আমাদের কন্যাকুমারী। কন্যাকুমারী, এই কন্যাকুমারী কোথায় আছে আমরা জানি, কন্যাকুমারী আছে আমাদের তামিলনাড়ু যে রাজ্যটা, সেই তামিলনাড়ুর মধ্যে আছে কন্যাকুমারী। এবং একইভাবে আমরা নর্দার্ন মোস্ট পয়েন্টের মতো সাউদার্ন মোস্ট পয়েন্ট যদি মেনল্যান্ড না বলে শুধুমাত্র ভারতবর্ষের বলা হয়, তখন এটা কি হয়ে যাবে, এই যে একদম নিচে আমাদের আন্দামান নিকোবর ছিল, সেই আন্দামান নিকোবরের কাছে একটা পয়েন্ট আছে যার নাম কি, এখানে যেমন ইন্দিরা কোল ছিল, ওটা হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। দুটোর নামের মধ্যেই কিন্তু ইন্দিরা কথাটা আছে, আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে নর্দার্ন চাইছে নাকি সাউদার্ন, সেই অনুযায়ী আমাদের উত্তর হবে। অর্থাৎ নর্দার্ন মোস্ট পয়েন্ট দেখলাম ইন্দিরা কোল, যেটা আছে লাদাখের মধ্যে, এবং তার পজিশন কত, 37°6' নর্থ। একইভাবে বললাম সাউদার্ন মোস্টে দুটো হবে, এক হচ্ছে যদি কোনো কিছু মেনল্যান্ড না বলা হয় তখন হয়ে যাচ্ছে কি, ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্ট যেটা, ইন্দিরা পয়েন্টটা না বলে অনেক সময় এর অন্য কিছু নাম আছে, সেই অন্য নামেও ডাকা হয়। সেই ইন্দিরা পয়েন্ট না বলে কি নাম বলা হয়, অনেক সময় পিগমেলিয়ান পয়েন্ট বলেও এই সাউদার্ন মোস্ট পয়েন্টটাকে বলা হয়, বা অন্য একটা নামও, এটা একটু কম আছে, কিন্তু এই পিগমেলিয়ান পয়েন্টটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, এর নাম কি, পার্সোনার পয়েন্ট। এই যে পার্সোনাল পয়েন্ট, এটা কোথায় অবস্থিত আছে, যেমন নর্দার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা কোল ছিল লাদাখের মধ্যে, এই ইন্দিরা পয়েন্ট আছে আমাদের গ্রেট নিকোবর। গ্রেট নিকোবর আইল্যান্ডের মধ্যে, আন্দামান নিকোবরের মধ্যে নিকোবর একটা দ্বীপপুঞ্জ রয়েছে, দ্বীপপুঞ্জ অর্থাৎ অনেকগুলো দ্বীপের সমষ্টি, সেই তার মধ্যে গ্রেট নিকোবর একটা দ্বীপ, সেই গ্রেট নিকোবরের মধ্যে থাকছে আমাদের একদম নিচের পজিশন, যার নাম ইন্দিরা পয়েন্ট। অবস্থান যদি দেখি কত, 6°45' নর্থ, অর্থাৎ কার নর্থে আছে, আমরা দেখলাম একটু আগে ইকুয়েটর বা নিরক্ষরেখার উত্তরে আমাদের রয়েছে। মেনল্যান্ড যদি বলা হয়, বললাম মেনল্যান্ডের হবে তার নাম কন্যাকুমারী, যার পয়েন্ট কত, 8°4' নর্থ। একইভাবে নর্থ সাউথ আমরা যেমন দেখলাম, একইভাবে আমরা দেখব ইস্টার্ন মোস্ট পয়েন্ট এবং ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট। ইস্টার্ন মোস্ট পয়েন্ট কি রয়েছে, কিবিথু। ইস্টার্ন মোস্ট পয়েন্টের নাম কিবিথু। অর্থাৎ ইস্টার্ন মোস্ট পয়েন্টের তাহলে কোথায় থাকবে, কোন দিকের রাজ্যগুলো, আমাদের ইস্টে পূর্ব দিকে যে রাজ্যগুলো আছে, মোস্ট পূর্বে সবচেয়ে কে আছে, অরুণাচল প্রদেশ। আমরা জানি অরুণাচল প্রদেশের কিবিথু হচ্ছে ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, যার পয়েন্ট কত হবে, 97°25', 97°25' ইস্ট, যার লংজিটিউডানাল অবস্থান কত দেখতে গেলে। এবং সবচাইতে পশ্চিমে কে আছে, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট কে আছে, সেটা হলো গুহারমতি। গুহারমতি বলে একটা জায়গা, এবং সবচাইতে পশ্চিমের রাজ্যের নাম কি, আমরা জানি গুজরাট। সেটা কোথায়, গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্ট, গুজরাটের কচ্ছ যে জেলাটা রয়েছে, সেই কচ্ছ জেলার মধ্যে আমাদের ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট থাকছে। অর্থাৎ ইস্টার্ন মোস্ট পয়েন্ট হলো কিবিথু, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হলো গুহারমতি। রাজ্যগুলোর আমরা যদি অবস্থান দেখে রাখি, বা ভারতবর্ষের ম্যাপ যদি আমরা আরেকবার দেখে নিই, তাহলে দেখতে পাবো ভূগোলের ক্ষেত্রে কিন্তু ম্যাপটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। অর্থাৎ ম্যাপটা
কোন রাজ্যটা কোথায় অবস্থিত, কোন রাজ্যের উপর দিয়ে কোন নদীটা গেছে, সেগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা সহজেই উত্তর করতে পারবো। আমরা যদি পড়েও না থাকি, কিছু যদি আমরা না থাকে, অপশন দেখেও আমরা তার কিন্তু উত্তর করতে পারবো, কিন্তু তার জন্য ম্যাপটা আমাদের ভালোভাবে ক্লিয়ারলি জানতে হবে। নর্দার্ন মোস্ট একদম আমরা জানি লাদাখ ছিল, তার জন্য নর্দার্ন মোস্ট সেখানে হলো। একদম নিচে কে আছে, তামিলনাড়ু আছে, সেজন্য এখানে তামিলনাড়ু কন্যাকুমারী হলো। ইস্টার্ন মোস্টে কি হলো, যেহেতু একদম সব চাইতে ইস্টে কে আছে, অরুণাচল প্রদেশ, অর্থাৎ তার হবে নামটা কি ছিল, কিভিথু। এবং এই যে একদম ওয়েস্টার্ন মোস্ট আমাদের রাজ্যের মধ্যে গুজরাট ছিল, সেই গুজরাটের কচ্ছের যেটা থাকছে সেই গুহারমতি যে এলাকাটা, সেই গুহারমতি হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট। তাহলে এখান থেকে 4টে পয়েন্ট আমরা দেখলাম। এটা আশা করি বোঝা গেছে। এটা একটু লিখতে পারো গ্রুপে, আমাদের যে চ্যাট বক্স রয়েছে সেখানে জানাও যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হচ্ছে, বা আবারও বলবো শুনতে যদি কোথাও অসুবিধা হয়। তুমি ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? ঠিক আছে। এরপরে আমরা যখন দেখলাম এর লোকেশনটা, অর্থাৎ ভারতবর্ষ কোথায় অবস্থিত আমাদের পৃথিবীর রেসপেক্টে, উত্তর গোলার্ধে আমরা দেখলাম, এবং পূর্ব গোলার্ধে রয়েছে তার ল্যাটিটিউড এবং লংজিটিউডিনাল এক্সটেনশন গুলো দেখলাম। নর্দার্ন মোস্ট, সাউদার্ন মোস্ট, ইস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন মোস্ট যে আমাদের পয়েন্ট গুলো রয়েছে সেগুলো। এরপর আমরা দেখব এর আকৃতিটা কেমন এবং তার যে সাইজটা আছে সেটা ভারতবর্ষের এবং অন্যান্য রাজ্যের, অন্যান্য যে দেশগুলো রয়েছে রেসপেক্টে সেগুলো দেখবো। শেপ যদি আমরা দেখি, আকৃতি দেখি, ভারতবর্ষের আকৃতি কেমন, শেপটা কেমন রয়েছে, নট টোটালি ট্রায়াঙ্গুলার, অর্থাৎ পুরোপুরি ত্রিভুজের মতো কিন্তু ভারতবর্ষ আমরা যদি ম্যাপটা দেখি নয়, কেমন একটু কোয়াড্রাঙ্গুলার। অর্থাৎ এই যে আমাদের ভারতবর্ষের আকৃতিটা, আবার যদি ম্যাপটা একটু দেখি, এই অংশটা আমাদের ত্রিভুজের মতো হলেও পুরোটা কিন্তু ত্রিভুজের মতো হচ্ছে না। এই যে দুটো অংশ আমরা যদি দেখি সেটা কিন্তু ত্রিভুজের আকৃতির মতো আসছে না, তার জন্য এটাকে কি নাম বলা হচ্ছে, কোয়াড্রাঙ্গুলার। এটা হচ্ছে ভারতবর্ষের মেন আকৃতি। আকৃতি বা তার যদি আয়তনের দিক থেকে আমরা দেখি তাহলে ভারতবর্ষের স্থান পৃথিবীতে কত, অর্থাৎ পৃথিবীর যে টোটাল 200-র উপরে দেশ আছে সেই রেসপেক্টে দেখলে আয়তনের দিক থেকে ভারতবর্ষের কত স্থান, ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ভারতবর্ষ হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ, বা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ সপ্তম বৃহত্তম দেশ, পরীক্ষায় অনেক সময় আসে। অর্থাৎ সপ্তম বৃহত্তম তো বলছি, এর টোটাল তাহলে যে আয়তনটা সেটা কতটা, সেটা কত, 32,87,264 স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার। 32,87,264 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার হচ্ছে ভারতের টোটাল, ভারতের আয়তন। এবং সেটা পৃথিবীর মধ্যে যদি পৃথিবীর রেসপেক্টে আমরা দেখি 7th লার্জেস্ট কান্ট্রি। এই যে 7 লার্জেস্ট কান্ট্রি বলছি, পুরো পৃথিবীটাকে যদি আমরা 100% বলি, তাহলে 100% যদি বলা হয় তাহলে পৃথিবীর রেসপেক্টে টোটাল ভারতবর্ষ যে আয়তনটা সেটা কতটা অবস্থান, কতটা নিচ্ছে আয়তন, সেটা হচ্ছে 2.4%। এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে পুরো পৃথিবীর রেসপেক্টে ভারতবর্ষের যে অবস্থানটা সেটা কতটা, পার্সেন্টেজের দিক থেকে কতটা, সেটা হচ্ছে 2.4%। এটা কিন্তু পরীক্ষাতে প্রায় আসে। আমাদের আয়তন মনে রাখতে হবে 32,87,264, এবং সেটা র্যাঙ্ক কত টোটাল দেখতে গেলে হচ্ছে 7th র্যাঙ্ক। 7th হলো ইন্ডিয়া। তাহলে ফার্স্ট কে আমাদের এটা পরীক্ষা যদি দেয় তাহলে ফার্স্ট কি দেখবো আমরা, রাশিয়া। সমস্ত যে দেশগুলো রয়েছে তার মধ্যে রাশিয়া হচ্ছে লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দেশ রাশিয়া, যেটা কত কভার করছে আয়তন, 11.5%। ইন্ডিয়া যেমন 2.4% করছে, রাশিয়া করছে 11.5%, অর্থাৎ ইন্ডিয়ার থেকে অনেক বড়। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, সেটা হচ্ছে রাশিয়া ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি অফ বোথ ইউরোপ অ্যান্ড এশিয়া। এমন একটা এত বড় দেশ যা ইউরোপের মধ্যে রয়েছে এর অবস্থান এবং এশিয়ার মধ্যে রয়েছে। এবং আমরা যদি দেখি পুরো ইউরোপের লার্জেস্ট কান্ট্রি বললে সেটাও হবে রাশিয়া, এশিয়ার লার্জেস্ট কান্ট্রি বললে সেটাও হচ্ছে রাশিয়া, এবং আমাদের সমস্ত পৃথিবীর তো সেটা হচ্ছে এরিয়া। রাশিয়া হলো লার্জেস্ট কান্ট্রি যার টোটাল আয়তন হচ্ছে, টোটাল ল্যান্ডমাসের ক্ষেত্রে দেখতে গেলে 11.5%। সেকেন্ড লার্জেস্ট কে, সেকেন্ড লার্জেস্ট হচ্ছে কানাডা। কানাডা হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ,
যেটা টোটাল কভার করছে 6.7% ল্যান্ড মাস। ইন্ডিয়া হলো 2.4, রাশিয়া হলো 11.5 এবং কানাডা হচ্ছে 6.7%। এই কানাডা আবার কি লার্জেস্ট কান্ট্রি অফ বোথ দ্য আমেরিকা, অর্থাৎ নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা যে মহাদেশগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে বড় দেশ কিন্তু হচ্ছে কানাডা, যার টোটাল এরিয়া হচ্ছে টোটাল 100% যদি আমরা পুরো পৃথিবীটাকে দেখি 6.7। ফার্স্ট রাশিয়া, সেকেন্ড কানাডা। এরপরে আমরা দেখবো কি থার্ড লার্জেস্ট কান্ট্রি কে আছে। এরিয়া ওয়াইজ থার্ড লার্জেস্ট কান্ট্রি কে? আমাদেরই প্রতিবেশী দেশ, তার নাম কি? চায়না। চায়না হচ্ছে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ, যার কতটা কভার করছে 6.5। আমরা দেখলাম রাশিয়া 11.5 ছিল, কানাডা ছিল 6.7, চায়না করছে 6.5% এবং এটা থার্ড লার্জেস্ট কান্ট্রি। ফোর্থ আমরা দেখবো, ফোর্থ হচ্ছে ইউএসএ, ফিফথ হচ্ছে ব্রাজিল, সিক্সথ হচ্ছে অস্ট্রেলিয়া এবং সেভেন্থ আমাদের ইন্ডিয়া, যেটা কতটা করলো একটু আগেই দেখলাম 2.4% টোটাল ল্যান্ডমাসের ক্ষেত্রে। এবং আয়তনটা আবার আরেকবার মনে রেখে দেবো, 32,87,264 স্কোয়ার কিলোমিটার। টোটাল গুলো কিন্তু মনে রেখে দিতে হবে। এরপরে এই যে পড়লাম টোটাল, আমাদের একটু আগে ম্যাপটা দেখে করলাম নর্দার্ন মোস্ট পয়েন্ট, সাউদার্ন মোস্ট পয়েন্ট, ওয়েস্টার্ন মোস্ট এবং ইস্টার্ন মোস্ট। তাহলে এই যে এক্সটেনশন গুলো ছিল, অর্থাৎ উপর থেকে একদম নর্থ থেকে নিচে সাউথ পর্যন্ত যদি আমরা একটা রেখা টানি, তাহলে সেই রেখাগুলো বা ইস্ট থেকে ওয়েস্টের মধ্যে যদি একটা রেখা টানা হয় তার লেন্থটা কত হবে। ইস্ট থেকে ওয়েস্টে যদি দেখা যায় তাহলে তার ডিস্টেন্স কত হচ্ছে, সেটা হচ্ছে 2933 কিলোমিটার হচ্ছে ইস্ট ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিমের যে বিস্তার সেটা। এবং উত্তর দক্ষিণের বিস্তারটা কত? 3214 কিলোমিটার। এই দুটোও কিন্তু প্রায় আমাদের পরীক্ষায় এসে থাকে। ভারতবর্ষের ইস্ট ওয়েস্টের মধ্যে এক্সটেনশন কত এবং ভারতবর্ষের নর্থ সাউথের মধ্যে এক্সটেনশন কত। তাহলে ইস্ট ওয়েস্ট কত রয়েছে? 2933 এবং নর্থ সাউথের রয়েছে 3214 কিলোমিটার। এটা আমাদের গেল এক্সটেনশন। এটার মধ্যে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে একটু আমাকে জানাও লিখে। ঠিকঠাক শোনা যাচ্ছে বা বুঝতে পারছো? একটু জানাবে লিখে। তাহলে আমরা দেখলাম এর শেপ, দেখলাম তার যে আয়তন অনুযায়ী কত কার কি অবস্থান হয়েছে সেটা দেখলাম। এরপর দেখবো আমরা জনসংখ্যা অনুযায়ী ভারতবর্ষের পপুলেশন কত। একটু আগে আমরা বলেছিলাম যখন সিলেবাসটা বলছিলাম যে আমাদের কি কি থাকে সিলেবাসের মধ্যে, কি কি পড়তে হয়, তার মধ্যে একটা বলেছিলাম সেন্সাস। আমরা জানি আমাদের লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে, তাই আমাদের এখন যে তথ্যগুলো আমরা পড়বো পপুলেশনের, সেটা কিন্তু 2011 যে সেন্সাস হয়েছিল তার রেসপেক্টে আমাদেরকে কিন্তু পড়াশোনাটা করতে হবে। তাহলে এখানে যদি দেখি টোটাল পপুলেশন ভারতবর্ষের কত, প্রায় আবার এখন বলছি এটা কিন্তু 2011 রেসপেক্টে দেখবো। 2011 রেসপেক্টে দেখলে কত হবে? টোটাল পপুলেশন ছিল 121 কোটির বেশি ছিল, মোর দেন 121 কোটি ছিল 2011 সেন্সাস অনুযায়ী। এবং সেটা দেখলে কি হতো, ভারতবর্ষ ছিল পৃথিবীর মধ্যে সেকেন্ড হাইয়েস্ট পপুলেটেড কান্ট্রি, অর্থাৎ পৃথিবীর যে টোটাল যে দেশগুলো রয়েছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ছিল ভারতবর্ষ 2011 রেসপেক্টে। তাহলে ভারতবর্ষ যদি সেকেন্ড হয়, সেকেন্ড হাইয়েস্ট হয়, তাহলে মোস্ট পপুলেটেড কান্ট্রি বা মোস্ট পপুলাস কান্ট্রি কে? সেটা ছিল একইভাবে আমাদেরই প্রতিবেশী, একটু আগে দেখলাম চায়না। সেই চায়না হচ্ছে ভারতবর্ষের বাদে, ভারতবর্ষের থেকে উপরে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পপুলেশন বা বেশি জনবহুল দেশ হচ্ছে চায়না, যেটা কি করছে প্রায় 19.4% পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড কে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ টোটাল যদি আমাদের 800 কোটি দেশ হয় বা 100 যদি জনসংখ্যা থাকে, তাহলে 19.4% পপুলেশন থাকছে চায়নার মধ্যে, যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পপুলেশন অনুযায়ী দেশ। এবং ভারতবর্ষ হলো সেকেন্ড হাইয়েস্ট, দ্বিতীয় বৃহত্তম, যার পপুলেশন পার্সেন্টেজ কত? 17.5%, 17.5% হচ্ছে ভারতবর্ষের তার এর অবস্থানগত অনুযায়ী পপুলেশনের দিক থেকে শেয়ার যদি আমরা দেখি। চায়না হলো সবচাইতে বেশি 19.4 এবং ইন্ডিয়া হচ্ছে 17.5%।
থার্ড লার্জেস্ট আমরা যদি দেখি সবচাইতে পপুলেশনের দিক থেকে তৃতীয় সবচাইতে বেশি জনবহুল দেশ কি, তার নাম হচ্ছে ইউএসএ। ইউএসএ তে হচ্ছে তৃতীয় জনবহুলের দিক থেকে দেশ ইন দ্য ওয়ার্ল্ড, এবং এর পার্সেন্টেজ কত, 4.5%। চায়না হলো 19.4, ইন্ডিয়া হলো 17.5 এবং ইউএসএ হচ্ছে 4.5%। এগুলো কিন্তু মেনের সময় দিয়ে দেয় পরীক্ষায়, এই প্রশ্নগুলো মেনে দেয় যে চায়নার পপুলেশন পার্সেন্টেজ কতটা কভার করছে এবং ইন্ডিয়া কত করছে, বা থার্ড লার্জেস্ট হিসাবে আমাদের ইউএসএ কত করছে। এই একটা পয়েন্ট কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম ইন্ডিয়া কিন্তু চায়নাকে পপুলেশনের দিক থেকে ওভারটেক করে গেছে, অর্থাৎ এখন বর্তমানে চায়নার থেকে বেশি ইন্ডিয়ার পপুলেশন হয়ে গেছে। সেই জন্য এই পয়েন্টটা দিয়েছি যে তোমার পরীক্ষাতে কি প্রশ্ন আসছে, পরীক্ষায় যে 2011 সেন্সাস অনুযায়ী কিনা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছে কিনা সেটা দেখে আমাদের অ্যান্সার করতে হবে। কিন্তু আমরা এখনো যেহেতু সেন্সাস হয়নি, 2011 সেন্সাস অনুযায়ী পড়বো যে ভারতবর্ষ দ্বিতীয় বৃহত্তম এবং চায়না এখনো পর্যন্ত সবচাইতে মোস্ট বা জনবহুল দেশের মধ্যে আছে। ইন্ডিয়ার পার্সেন্টেজটা এখানে লেখা নেই, ওটা কিন্তু হবে 17.5%, ওটা লিখে দিও। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কম্পোজিশন রয়েছে ভারতবর্ষের সেটা আমরা দেখব। ভারতবর্ষে এখন আমরা যদি দেখি টোটাল কতগুলো রাজ্য আছে এবং কতগুলো ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তাহলে কি দেখব, টোটাল আমরা জানি 28টা রাজ্য আর 8টা ইউনিয়ন টেরিটরি। 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে বর্তমানে ভারতবর্ষ গঠিত। এই যে ম্যাপটা দেখেছিলাম একদম প্রথমেই ম্যাপ আমাদের রয়েছে, সেই ম্যাপে কতগুলো রাজ্য এবং রয়েছে, 28টা টোটাল 28 স্টেটস এবং 8টা ইউটি বা ইউনিয়ন টেরিটরি ভারতবর্ষে বর্তমানে রয়েছে। এরপরে আমরা কি দেখবো, ভারতবর্ষের চারদিকে যে বাউন্ডারি গুলো রয়েছে, বাউন্ডারি গুলো কোন, অর্থাৎ প্রতিবেশী দেশগুলো কোন দিকে, ভারতবর্ষের কোন দিকে, উত্তরে কোন কোন প্রতিবেশী দেশ রয়েছে, দক্ষিণে কে আছে, পূর্বে কে আছে, পশ্চিমে কে আছে, এই দেশগুলো দেখবো। আমরা যদি দেখি নর্থ একদম ওপরে এবং ওয়েস্টে, নর্থ ওয়েস্টে কোন কোন দেশগুলো রয়েছে ভারতবর্ষের, আফগানিস্তান এবং পাকিস্তান, এই দুটো দেশ। নর্থ কিন্তু নয়, নর্থ ওয়েস্টে অর্থাৎ উত্তর পশ্চিমে রয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান। শুধুমাত্র উত্তরে যদি দেখা যায় তাহলে কি কি দেখবো, চায়না, ভুটান, নেপাল, এই তিনটে দেশ রয়েছে। পূর্বে রয়েছে কে কে, বাংলাদেশ আছে আর মায়ানমার আছে। সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্বে রয়েছে কে, কোনো দেশ নেই সেখানে, আমরা জানি বে অফ বেঙ্গল রয়েছে, বঙ্গোপসাগর রয়েছে, এবং সাউথ ওয়েস্ট যেটা রয়েছে একদম সেখানের মধ্যে কে রয়েছে, আরাবিয়ান সি বা আরব সাগর রয়েছে। এখানে একটা এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, যে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই দুটো দেশের সাথে ভারতবর্ষের ডাইরেক্ট কোনো ল্যান্ড ফ্রন্টিয়ার বা ল্যান্ডের কোনো আমরা শেয়ার করছি না, কিন্তু জল রয়েছে সেখানে দুটোর মধ্যে, তারাও কিন্তু আমাদের নেইবারের মধ্যে রয়েছে। ইন্ডিয়ান ওশেনের দুটো গুরুত্বপূর্ণ আমরা জানি কান্ট্রি, একটা শ্রীলঙ্কা এবং মালদ্বীপ দ্বীপ রাষ্ট্র হিসাবে থাকে এবং তারা ভারতবর্ষের কিন্তু প্রতিবেশী হিসাবেই গণ্য করা হয়। তাহলে ম্যাপে যদি আমরা আরেকবার দেখে নিই ছোট করে, এটা হচ্ছে ভারতবর্ষের ম্যাপ। টোটালটাকে যদি আমরা দেখি তাহলে প্রথমে কি ছিল, নর্থ ওয়েস্টে কে আছে, এই দিকটা উপর দিকটা নর্থ এবং এই দিকটা আমরা কি জানি ওয়েস্ট। তাহলে নর্থ ওয়েস্ট যদি হয়, এই কোণটা যদি হয়, তাহলে কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের রয়েছে পাকিস্তান, যার সাথে ভারতবর্ষের একটা সবসময় জন্মলগ্ন থেকে, যখন 1947-এ দুটো দেশ ভাগ হয়েছিল তখন থেকে দ্বন্দ্ব লেগে আছে পাকিস্তান। আরেকটা দেশ রয়েছে আফগানিস্তান এই ওপরে। নর্থে যদি দেখি এই ওপরে আমাদের রয়েছে কে, এখানে চায়না, এই মাঝখানে রয়েছে নেপাল, এখানে ছোট্ট করে আছে ভুটান, হয়ে গেল। ইস্টে যদি আমরা দেখি কে রয়েছে, এই মাঝখানে যা তিন দিকেই রয়েছে ভারতবর্ষ, বাংলাদেশ, আর একটু দূরে রয়েছে এদিকে নর্থ এর মধ্যে মায়ানমার। এদিকে কি বললাম, কিছু নেই, কোনো দেশ নেই, পুরোটাই জল। সেখানে কে আছে, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। কোন দিক পড়ছে এটা,
এই নিচ দিকটা সাউথ এবং এই দিকটা ইস্ট, অর্থাৎ সাউথ ইস্টের মধ্যে। আর এই দিকটা যদি দেখি সাউথ ওয়েস্ট, তার মধ্যে এখানেও কিন্তু কোনো দেশ নেই, এখানের মধ্যে কে রয়েছে, আরাবিয়ান সি, আরাবিয়ান সি অর্থাৎ আরব সাগর এদিকটা রয়েছে। এবং কি বললাম, এই যে এখানে রয়েছে শ্রীলঙ্কা, আর এই দিক করে নিচে, এর নিচে আছে কে, মালদ্বীপ। এই দুটোর সাথে ডাইরেক্ট আমাদের কোনো ল্যান্ড, কোনো বর্ডার শেয়ার করছে না, কিন্তু ভারতবর্ষের মধ্যে এই দুটো রয়েছে, জলের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে, দুটোও কিন্তু আমাদের প্রতিবেশী। এই হচ্ছে একটা শ্রীলঙ্কা, এবং এই নিচে লাক্ষাদ্বীপের নিচে আছে এখানে মালদ্বীপ আছে, যার সাথে রিসেন্ট আমরা জানি বিভিন্ন কন্ট্রোভার্সি হচ্ছিল কিছুদিন আগে, সেই দুটো দেশ। তাহলে কোন যে প্রতিবেশী দেশগুলো কোনগুলো কোন দিকে রয়েছে সেটা আমরা এখানে আলোচনা করলাম। এরপরে এখানে যে প্রশ্নটা আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস দেখি বা ডাব্লিউবিসিএস মেন দেখি ম্যাক্সিমাম আসে, সেটা হলো ভারতবর্ষ তার যে প্রতিবেশী দেশগুলো রয়েছে কার সাথে কতটা ল্যান্ড শেয়ার করছে, কতটা বর্ডার শেয়ার করছে, তার ফ্রন্টিয়ার অর্থাৎ সীমান্তগুলো কোন কোন দেশগুলো রয়েছে, একটু আগেই আমরা দেখলাম নামগুলো, কার সাথে কতটা করছে, তার র্যাঙ্ক কত, অর্থাৎ কার সাথে, কোন দেশের সাথে সবচাইতে বেশি বর্ডার শেয়ার করছে, কোন দেশের সাথে সবচাইতে কম শেয়ার করছে, এবং যদি শেয়ার করছে, ভারতবর্ষ তো অনেকগুলো, একটু আগে দেখলাম 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি একটা সমষ্টি, তাহলে যদি বাংলাদেশের সাথে শেয়ার করে, কোন কোন রাজ্যগুলো, ভারতবর্ষের কোন কোন রাজ্যগুলো ওই বাংলাদেশের সাথে বা নেপালের সাথে বা ভুটানের সাথে বা পাকিস্তানের সাথে শেয়ার করছে, সেই নামগুলো এবং তার ডিস্টেন্স কতটা এবং তার র্যাঙ্ক কত, সেই হিসাবে আমরা যদি দেখি, এখানে প্রথমেই একটা রয়েছে যে ভারতবর্ষ টোটাল ল্যান্ড ফ্রন্টিয়ার কত, সীমান্ত কত রয়েছে, 15,200 কিলোমিটার। টোটাল যে দেশগুলোর সাথে, প্রতিবেশী দেশগুলোর সাথে যে বর্ডার শেয়ার করছে, তার টোটাল লেন্থ যদি আমরা যোগ করি, তাহলে সেটা কত দাঁড়াবে, 15,200 কিলোমিটার। এই যে 15,200 কিলোমিটারটা কোন কোন প্রতিবেশী দেশের সাথে বর্ডার শেয়ার করার ফলে হয়েছে, 1 বাংলাদেশ, 2 চায়না, 3 পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার এবং আফগানিস্তান। একটু আগে যেগুলো আমরা দিক অনুযায়ী দেখলাম, নর্থে কে রয়েছে, নর্থ ওয়েস্টে কে রয়েছে, ইস্টে কে আছে, নিচের দিকে কে আছে, সেই অনুযায়ী এরপরে কোন দেশের সাথে কতটা বর্ডার শেয়ার করছে এবং কোন কোন রাজ্যগুলো ভারতবর্ষের এই দেশগুলোর সাথে বর্ডার শেয়ার করছে, সেগুলো এরপরে দেখব। প্রথম যদি আমরা দেখি, আমাদের প্রতিবেশী দেশ রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারতবর্ষ কত বর্ডার শেয়ার করছে, কতটা, ইন্ডিয়া শেয়ার করছে কত, 4,096। আমরা যদি প্রিলিমস প্রশ্ন দেখি, 10 বছরের প্রশ্ন উঠিয়ে দেখলে প্রায় 6 থেকে 7 বার এই একটা প্রশ্ন দিয়ে দেয় যে ভারতবর্ষের সবচাইতে বড় কোন প্রতিবেশী দেশের সাথে সবচাইতে বড় বর্ডার শেয়ার করেছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ, সেটা হচ্ছে লংগেস্ট, এটা আমাদের লংগেস্ট বর্ডার লাইন অফ ইন্ডিয়া। নাম কি, কোন দেশের সাথে করছে, বাংলাদেশ, এবং এর লেন্থটাও দিয়ে দেয়, যার লেন্থ কত, 4,096 কিলোমিটার। এটা কিন্তু পরীক্ষায় দেয়। এরপর একটু আগে যেমন বললাম, এরপর দেখতে হবে কি কোন কোন প্রতিবেশী আমাদের এই যে বাংলাদেশ রয়েছে কোন কোন রাজ্যগুলো করছে। ফার্স্ট কে রয়েছে, আমরা জানি ওয়েস্ট বেঙ্গল, আমাদের ভারতবর্ষের সাথে সবচাইতে বেশি এই আছে ওয়েস্ট বেঙ্গল। আর কে আছে, আসাম, ত্রিপুরা, মেঘালয়া এবং মিজোরাম, এই 5টা রাজ্য, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এই 5টা রাজ্য মিলে টোটাল 4,096 কিলোমিটার ডিস্টেন্স বা বর্ডার শেয়ার করছে ইন্ডিয়া এবং বাংলাদেশ, যেটা টোটাল লেন্থের মধ্যে সবচাইতে বড়, লংগেস্ট। এবং এই যে 5টা রাজ্য আমরা দেখলাম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, তার মধ্যেও যদি একটা রাজ্য বলা হয়, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেটা প্রায় 2217 কিলোমিটার বর্ডার শেয়ার করছে, যেটা লার্জেস্ট এই 5টা রাজ্যগুলোর মধ্যে। ভারতবর্ষ এই আমাদের পশ্চিমবঙ্গের 10টা ডিস্ট্রিক্ট, 10টা জেলা বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে। ম্যাপে একটু দেখে নেব, ম্যাপে দেখলেই আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যখনই আমরা ভূগোল পড়ার চেষ্টা করব, তখনই কিন্তু ম্যাপটাকে আমাদের হয় পাশে রাখতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এই সাদা যে অংশটা রয়েছে, এই সাদা অংশটা আমাদের বাংলাদেশ, আশা করি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে।
বাংলাদেশের তাহলে এদিকে আমাদের এদিকটা যদি দেখি, ওয়েস্টে যদি দেখি তাহলে কি রয়েছে, যেটা বললাম সবচাইতে 5টা রাজ্য, একটা ওয়েস্ট বেঙ্গল, এই ছোট্ট মতো একটা রাজ্য রয়েছে ত্রিপুরা, যার 3 দিকেই আছে বাংলাদেশ, একদিক বাদে সেই ত্রিপুরা। এখানে কে রয়েছে, ছোট্ট করে মেঘালয়, এখানে রয়েছে মিজোরাম, আর এখানে রয়েছে আসাম। এই 5টা রাজ্য মিলে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে, এবং ম্যাপটা দেখেই বোঝা যাচ্ছে সবচাইতে বড় কে হবে, ওয়েস্ট বেঙ্গলটা, একদম ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু বাংলাদেশ আছে, যার লেন্থ কত 2217 কিলোমিটার, এবং টোটাল 10টা জেলা, পশ্চিমবঙ্গে 10টা জেলা বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে, যার লেন্থ হচ্ছে 2217। এবং ভারতবর্ষের রেসপেক্টে বাংলাদেশ দেখলে কত, সেটা সবচাইতে বড়, যার যে বর্ডারটা দেখা যায় সেটা হবে 4096 কিলোমিটার, 4096 কিলোমিটার। 5টা রাজ্য, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, ত্রিপুরা, আসাম, আর এদিকে মিজোরাম। এই গেল আমাদের বাংলাদেশ। এরপরের প্রতিবেশী রাজ্য আমরা দেখব, এটা ছিল লংগেস্ট, সবচাইতে বড়। সেকেন্ড লংগেস্ট আমরা যদি দেখি, তাহলে সেকেন্ড লংগেস্ট কে আছে, সেটা হলো আরেক প্রতিবেশী দেশ যার সাথে আমাদের ঝামেলা লেগেই থাকে, সেটা হচ্ছে চায়না। চায়নার সাথে আমরা কতটা বর্ডার শেয়ার করছি, চায়না আমরা একটু আগে দেখলাম কোথায় আছে, ভারতবর্ষের উত্তরে, অর্থাৎ একজন নর্দার্ন আমাদের নেইবার, অর্থাৎ উত্তর দিকের প্রতিবেশী দেশ। কত শেয়ার করছে, 3917 কিলোমিটার। টোটাল যে আমাদের 15,200 ছিল, তার মধ্যে ভারতবর্ষের সাথে চায়নার ডিস্টেন্স হচ্ছে 3917 কিলোমিটার। এটা কি, বাংলাদেশ যেমন লংগেস্ট, এটা হচ্ছে সেকেন্ড লংগেস্ট আমাদের বর্ডার লাইন অফ ইন্ডিয়া। যেমন দেখলাম আমাদের ইয়ে হলো 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করলো, তাহলে কোন কোন রাজ্যগুলো চায়নার সাথে বর্ডার শেয়ার করছে। একদম উপরে আমরা যদি দেখি লাদাখ আছে। আগে জম্মু কাশ্মীর একটাই রাজ্য ছিল, আমাদের জানি যে 2019 সালে জম্মু কাশ্মীর রাজ্যটাকে ভেঙে দুটো ইউনিয়ন টেরিটরি করা হলো, একটা লাদাখ এবং একটা জম্মু এবং কাশ্মীর। তাহলে একদম উপরটা থেকে যাচ্ছে লাদাখ, লাদাখ যে ইউনিয়ন টেরিটরি সেটা, তার পাশেই আছে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের এদিকে আছে উত্তরাখণ্ড, একদম কিছুটা দূরে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিকটায় আছে নেপাল এবং ভুটানের পরে, আমি ম্যাপটা দেখাচ্ছি, তারপরে আছে কি সিকিম, এবং লাস্টে আছে অরুণাচল প্রদেশ। লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ, এখানেও কিন্তু 5টা রাজ্যের সাথে, 4টে রাজ্য একটা ইউনিয়ন টেরিটরি, তার সাথে চায়নার বর্ডার শেয়ার করছে, যার লেন্থ 3917 কিলোমিটার, এবং এটা আমাদের সেকেন্ড লংগেস্ট বর্ডার লাইন। তাহলে আবার একটু ছোট্ট করে ম্যাপটা দেখে নিচ্ছি। ম্যাপটা দেখলে এই ওপরে হচ্ছে আমাদের নর্দার্ন নেইবার ছিল চায়না, এই হচ্ছে লাদাখ, একদম ওপরে লাদাখ, তারপরে লাদাখের নিচেই আছে আমাদের কি দেখছি হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের পরে এখানে কোন রাজ্যটা রয়েছে, উত্তরাখণ্ড, এখানে তারপরে নেপাল আর ভুটান পড়ে গেছে, নেপাল পড়ে গেছে, এটা আমাদের দেশ পড়ছে না। নেপাল এবং ভুটানের মাঝে একটা ছোট্ট আমাদের রাজ্য আছে সিকিম, এবং সিকিমের পরে আবার ভুটান পড়ে গেছে, অন্য প্রতিবেশী দেশ, তারপরে এইখানে অরুণাচল প্রদেশ। তাহলে পুরো একদম নর্দার্ন ফ্রন্টিয়ার জুড়ে রয়েছে আমাদের চায়না, যার লেন্থ 3917 কিলোমিটার। ফার্স্ট হলো বাংলাদেশ, সেকেন্ড চায়না, থার্ড লংগেস্ট বাউন্ডারি কার সাথে আছে, অপর এক প্রতিবেশী দেশ আমাদের পাকিস্তান। পাকিস্তানের সাথে ইন্ডিয়া কত বর্ডার শেয়ার করছে, 3310 কিলোমিটার, 3300, 3310 কিলোমিটার পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করছে ইন্ডিয়া, যেটা কি বললাম থার্ড লংগেস্ট। ফার্স্ট ছিল বাংলাদেশ, সেকেন্ড আমাদের চায়না, থার্ড হচ্ছে আমাদের নর্থ ওয়েস্ট যে প্রতিবেশী রয়েছে পাকিস্তান তার। এর সাথে কোন কোন স্টেট গুলো ইউনিয়ন টেরিটরি গুলো করছে, যেমন চায়নার সাথে করছে আমাদের লাদাখ, সেরকম পাকিস্তানের সাথে করছে জম্মু এবং কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরের সাথে এবং লাদাখের সাথেও অল্প অংশ আছে। তার সাথে এদিকে আমরা যদি দেখি উপর থেকে কে কে নাম, পাঞ্জাব, পাঞ্জাবের নিচে কে আছে, রাজস্থান, এবং একদম নিচে আছে গুজরাট। কি হলো বন্ধ হয়ে গেছে, এটা দেখাচ্ছে
তাহলে কি দেখলাম? জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট, এখানে এই রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি গুলো মিলে পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করছে। তার লেন্থ ৩৩১০ কিলোমিটার এবং এটা আমাদের তৃতীয় থার্ড লংগেস্ট। বাংলাদেশ, চায়না এবং পাকিস্তান। এটাও যদি আমরা একবার ম্যাপটা দেখে নিই, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। একদম পাকিস্তান, এটা পাকিস্তান এবং এই দিকটা ভারতবর্ষ। এখানে লাদাখ রয়েছে, এখানে জম্মু কাশ্মীর। লাদাখ, জম্মু কাশ্মীর, তারপরে এখানে পাঞ্জাব, পাঞ্জাবের নিচে রাজস্থান এবং এখানে গুজরাট। এই হয়ে গেল আমাদের 5টা। ৩৩১০ এবং থার্ড লংগেস্ট পাকিস্তান। এরপরে যদি আমরা দেখি প্রতিবেশী দেশ কে ছিল আমাদের, সেটা হচ্ছে চায়না পাকিস্তানের পরে আমরা দেখব নেপাল রয়েছে। নেপালের সাথে ভারতবর্ষ কতটা শেয়ার করছে বর্ডার? এটা হচ্ছে ১৭৫২ কিলোমিটার, 1752, ১৭৫২ কিলোমিটার এবং এটা ফোর্থ লংগেস্ট। কোন কোন রাজ্যগুলো আছে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, ওয়েস্ট বেঙ্গল। এবং ওয়েস্ট বেঙ্গল যখন আমরা ডিটেলসে পড়বো তখন তার প্রতিবেশী দেশগুলো দেখবো এবং সেটা ডিটেলসে পড়ার সময় ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র দার্জিলিং যে জেলাটা রয়েছে, শুধুমাত্র দার্জিলিং বর্ডার শেয়ার করছে কার সাথে? নেপালের সাথে। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। ভুটানের সাথে যেমন কোন রাজ্যটা আছে, সরি কোন জেলাটা আছে, সেরকম দার্জিলিং একমাত্র জেলা যেটা ওয়েস্ট বেঙ্গলের সাথে নেপালের আমাদের বর্ডার শেয়ার করছে। সবচাইতে বড় ছিল বাংলাদেশের সাথে 2217 কিলোমিটার, এখানে শুধুমাত্র দার্জিলিং করছে। এটা হলো ফোর্থ লংগেস্ট বর্ডার। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে আমাদের নেপাল, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, এখানে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের সাথে এইখানে ছোট্ট মতো একটা জায়গাতে এখানে দার্জিলিং আছে। এটা হয়ে গেল আমাদের নেপালের সাথে ১৭৫২ কিলোমিটার, যেটা ফোর্থ লংগেস্ট বর্ডার শেয়ার করছে ভারতবর্ষের সাথে। তারপরে কে আছে আমরা জানি, তারপরে আছে আমাদের মায়ানমার। নেপালের পরে কে আছে? নেপালের পরে হচ্ছে মায়ানমার। মায়ানমারের সাথে কত? ১৪৫৮ কিলোমিটার। আগেরটা নেপাল ছিল ১৭৫২ কিলোমিটার, মায়ানমার হচ্ছে ১৪৫৮ কিলোমিটার। এর কোন কোন প্রতিবেশী আমাদের যে রাজ্য রয়েছে, কোন কোন রাজ্যের সাথে মায়ানমার বর্ডার শেয়ার করছে? সেটা হলো আমাদের নর্থ, উত্তর পূর্ব যে রাজ্যগুলো রয়েছে, একদম উপরে আছে অরুণাচল প্রদেশ এবং তার নিচে এখানে নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। এটা যেটা বলে থাকি যে শর্টে মনে রাখার জন্য কি করা হয়, নামামি গঙ্গে যেমন একটা আমরা প্রজেক্ট করেছি ইয়েতে কারেন্ট অ্যাফেয়ার্সে, নামামি গঙ্গে হয়, সেই নামামির এই কথাটা যদি মনে রাখি তাহলে না দিয়ে কে হচ্ছে নাগাল্যান্ড, মা দিয়ে কে হচ্ছে মণিপুর এবং এই মি দিয়ে কি হচ্ছে মিজোরাম। অর্থাৎ নামামি গঙ্গে যে প্রজেক্টটা এখন চলছে সেটা যদি মনে রেখে দিই তাহলে একদম উপরে আছে নাগাল্যান্ড, তারপরে মণিপুর, তার নিচে আছে মিজোরাম এবং চারদিকে কে রয়েছে এরকম ভাবে অরুণাচল প্রদেশ। এই চারটে রাজ্যের সাথে মায়ানমার বর্ডার শেয়ার করছে কতটা? ১৪৫৮ কিলোমিটার, যেটা কি ফিফথ লংগেস্ট বা থার্ড শর্টেস্ট। সব প্রতিবেশী যে দেশগুলো রয়েছে তার মধ্যে দেখতে গেলে ফিফথ লংগেস্ট বা থার্ড শর্টেস্ট আমাদের মায়ানমারের সাথে ১৪৫৮ কিলোমিটার। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। এই হচ্ছে আমাদের একদম
প্রতিবেশী দেশ এইদিকের পূর্বের প্রতিবেশী দেশ মায়ানমার, এই অরুণাচল প্রদেশ একদম উপরে রয়েছে, তার নিচে নাগাল্যান্ড, তার নিচে মণিপুর এবং তার নিচে মিজোরাম, যেটা বললাম না মা মি, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। এখনো আমাদের প্রতিবেশী দেশ আছে কে কে, ভুটান বাকি আছে এবং আরেকটা আছে তার নাম হলো আফগানিস্তান। এই দুটো যদি দেখি, ভুটানের সাথে, ভুটান ছোট্ট একটা প্রতিবেশী দেশ, ভুটানের সাথে কত বর্ডার শেয়ার করছে? 587 কিলোমিটার। 587 কিলোমিটার, এটা সেকেন্ড শর্টেস্ট। যেমন মায়ানমার ছিল থার্ড শর্টেস্ট, ভুটান হচ্ছে আমাদের সেকেন্ড শর্টেস্ট বর্ডার, যার টোটাল লেন্থ 587 কিলোমিটার। কোন কোন রাজ্যগুলোর সাথে ভুটান বর্ডার শেয়ার করছে? 1 অরুণাচল প্রদেশ, 2 আসাম, 3 সিকিম, 4 আমাদের ওয়েস্ট বেঙ্গল। যেমন আমরা নেপালের ক্ষেত্রে দেখলাম কে ছিল, শুধুমাত্র দার্জিলিং ছিল। ভুটানের সাথে কোন কোন জেলাগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল শেয়ার করছে? 1 হচ্ছে জলপাইগুড়ি, 2 হচ্ছে আলিপুরদুয়ার, 3 হচ্ছে কালিম্পং। এই 3টে জেলা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ভুটানের সাথে বর্ডার শেয়ার করছে। তাহলে রাজ্য দেখলে অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল। এবং ওয়েস্ট বেঙ্গলের যদি জিজ্ঞাসা করা হয় কোন কোন জেলাগুলো, তাহলে দেখবো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং। তাহলে কি কি রইলো আমাদের? একদম প্রথমে কে ছিল? বাংলাদেশ, তারপরে ছিল চায়না, তারপরে পাকিস্তান, তারপরে নেপাল, তারপরে মায়ানমার, তারপরে হলো ভুটান। ভুটানের সাথে অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল। লাস্ট যদি আমরা একটা দেশ দেখি, সেটা ভারতবর্ষের প্রতিবেশী দেশ যার সাথে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে, সেটা হচ্ছে আমাদের আফগানিস্তান। মাত্র 80 কিলোমিটার বর্ডার শেয়ার করছে আফগানিস্তানের সাথে, এবং এটা শর্টেস্ট। বাংলাদেশ যেমন লংগেস্ট, আফগানিস্তান হচ্ছে শর্টেস্ট প্রতিবেশী দেশ যার সাথে এ করছে। একটা মাত্র ইউনিয়ন টেরিটরি আছে যেটা আফগানিস্তানের সাথে বর্ডার শেয়ার করছে, সেটা হচ্ছে লাদাখ। এরপরে এখানে একটা জিনিস বলবার, আমরা যদি দেখি ডাইরেক্ট কিন্তু আফগানিস্তানের সাথে ভারতবর্ষের কোনো লিঙ্ক নেই। কেন লিঙ্ক নেই? আমরা যদি একটা ম্যাপ দেখি, এই যে লাদাখ আমরা দেখছি, সেই লাদাখটা কিন্তু বর্তমানে, আমরা টোটাল ম্যাপটা যদিও ভারতবর্ষের হিসাবে ধরি, কিন্তু আমরা জানি এইরকম করে একটা অংশ আছে যেটা কিন্তু ভারতবর্ষের দখলে নেই, যেটাকে কি বলা হয়? POK বা পাক অকুপাইড কাশ্মীর, অর্থাৎ পাকিস্তানের অধিকৃত এখন কিন্তু আছে ওই অংশটা, অর্থাৎ পাকিস্তানের সাথে আফগানিস্তানের ওই অংশটা আমরা আছে, যে 80 কিলোমিটার বললাম সেটা। কিন্তু আমরা তো সেটা মানি না, যেহেতু পুরো অংশটাকে আমরা ভারতবর্ষের মূল ভূখণ্ড বলে মানি, এবং পুরো জম্মু কাশ্মীর এবং লাদাখটা ভারতের একটা অখণ্ড, একটা সার্বভৌম অংশ হিসাবে আমরা মেনে চলি, এবং সেটাই সবসময় মেনে চলা উচিত। তার জন্য আমরা আফগানিস্তানের সাথে ভারতবর্ষের একটা বাউন্ডারি আছে, সেটা আমরা পড়াশোনা কিন্তু করতে হবে, এবং সেটা আমাদের পরীক্ষায় এলে শর্টেস্ট বাউন্ডারি যদি জিজ্ঞাসা করে, সেটা অবশ্যই আফগানিস্তান হবে, যার লেন্থ কত দেখলাম আমরা? 80 কিলোমিটার। তাহলে প্রতিবেশী দেশগুলো যেমন আমরা দেখলাম, প্রতিবেশী দেশগুলো কোন কোন দিকে অবস্থিত রয়েছে সেটা যেমন দেখলাম, প্রতিবেশী দেশগুলোর সাথে কোন কোন রাজ্যগুলো ভারতবর্ষের বর্ডার শেয়ার করছে সেটাও আমরা আজকে আলোচনা করলাম। আর একটা জিনিস আজকে শুধুমাত্র এখানে আলোচনা করব ইন্ট্রোডাকশনের মধ্যে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাইন গুলো। অর্থাৎ এই যে দেখলাম আমরা একটা দেশের সাথে একটা দেশের আমাদের বাউন্ডারি গুলো আমরা শেয়ার করছি, বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথে, চায়নার সাথে, অন্য যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, এই যে যে বর্ডার গুলো শেয়ার করছি, এর কিন্তু কিছু নাম আছে, ইন্টারন্যাশনাল লাইন। এগুলো অনেক সময় পরীক্ষায় দেয়, প্রিলিমসে বা মেন্সে। ম্যাক্সিমাম আমরা যে লাইনগুলো পড়বো তার মধ্যে দুটো নাম দেওয়া থাকে। একটা নাম হচ্ছে আমাদের ম্যাকমোহন লাইন, আর একটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। এই দুটো পরীক্ষাতে প্রায় দেওয়া থাকে, এবং সব ধরনের পরীক্ষায় এই প্রশ্ন আসে যে ম্যাকমোহন লাইন কোন দুটো প্রতিবেশী দেশের মধ্যে দেখা যায়, অর্থাৎ কোন দুটো দেশের মধ্যে ম্যাকমোহন লাইন দেখা যায়। আমরা যদি দেখি তাহলে কি দেখবো? একদম আমাদের নর্দার্ন বাউন্ডারি যেটা ছিল, নর্দার্ন যে আমাদের প্রতিবেশী দেশ রয়েছে কে? চায়না।
সেই চায়নার সাথে ইন্ডিয়া যে বর্ডার শেয়ার করছে, যে লাইন শেয়ার করছে, সেটা হচ্ছে আমাদের ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইনটা কি করে, কেন হঠাৎ করে নামটা ম্যাকমোহন লাইন কেন করা হলো, নামকরণটা কেন হলো? কারণ এই লাইনটা কে ডিসাইড করেছিলেন, কে এই যে কোন এরিয়ার মধ্যে দিয়ে চায়না এবং ভারতবর্ষের মধ্যে একটা লাইন যাবে বা দুটো দেশকে সেপারেট করা হবে, সেটা কে স্থির করেছিলেন? তার নাম ছিল স্যার হেনরি ম্যাকমোহন, অর্থাৎ ওনার স্যার হেনরি ম্যাকমোহনের নাম অনুসারে এই লাইনটার নাম হলো ম্যাকমোহন লাইন। এবং তিনি সেটা কখন করেছিলেন? 1914 সালে, অর্থাৎ যখন ভারতবর্ষ ইংরেজদের অধীনে ছিল, ইংরেজরা আমাদের ভারতবর্ষকে শাসন করত, সেই সময় যে ইন্দো চায়না বর্ডার তৈরি হয়েছিল, সেটা কে করেছিলেন? স্যার হেনরি ম্যাকমোহন। সেই থেকে নাম হয়েছে ওটা ম্যাকমোহন লাইন। এবং সেটা কোন জায়গায় রয়েছে? আমরা জানি অরুণাচল প্রদেশ যে আমাদের প্রতিবেশী রাজ্য, সরি, আমাদের রাজ্যটা রয়েছে, অরুণাচল প্রদেশের সাথে চায়নার যে এরিয়াটা বর্ডারটা হয়েছে, সেই অংশটাকে আমরা ম্যাকমোহন লাইন হিসাবে বলে থাকি। তাহলে বাকি আমরা একটু কি দেখলাম, শুধুমাত্র তো অরুণাচল প্রদেশের সাথেই ভারতবর্ষ তার করেনি, বর্ডার শেয়ার করেনি। ওপরে আমাদের লাদাখ ছিল, সিকিম ছিল, এই হিমাচল প্রদেশ ছিল, উত্তরাখণ্ড ছিল, সিকিম ছিল, ওই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি LAC। এই নামটা আমরা প্রায় নিউজে দেখতে পাই, সেটা হলো LAC। এই যে LAC এর ফুল ফর্ম কি? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LAC। তাহলে অরুণাচল প্রদেশের সাথে চায়নার যে বর্ডার লাইনটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ম্যাকমোহন লাইন। কেন নামকরণ হলো? স্যার হেনরি ম্যাকমোহনের নাম অনুযায়ী। এবং লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিম, এই যে রাজ্যগুলোর সাথে চায়নার যে বর্ডারটা, সেটাকে বলা হচ্ছে LAC। এই LAC এর ফুল ফর্ম কি? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এরপরে আমরা যদি দেখি অন্য একটা সবচাইতে গুরুত্বপূর্ণ নাম এবং কমন নাম, যেটা পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন কোন দুটো দেশের মধ্যে আছে? এক হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং দুই হচ্ছে পাকিস্তান। অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে ইন্টারন্যাশনাল লাইনটা রয়েছে, সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। এই লাইনটারও একইভাবে কেন নামকরণ হলো? কারণ এই লাইনটাও ডিসাইড করেছিলেন কে? স্যার সিরিল র্যাডক্লিফ। স্যার সিরিল র্যাডক্লিফ যখন আমাদের 1947 সালে, যখন আমরা জানি যে ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো আলাদা আলাদা দেশ হচ্ছে, সেই সময় কোন অংশগুলো ভারতবর্ষের মধ্যে থাকবে এবং কোন অংশগুলো পাকিস্তানে যাবে, সেই অনুযায়ী একটা ম্যাপ উনি নির্মাণ করেছিলেন, একটা বর্ডার, একটা লাইন তিনি টেনেছিলেন ম্যাপের ওপরে, সেটার নাম হচ্ছে কি? র্যাডক্লিফ লাইন। ভারতবর্ষের সাথে পাকিস্তানের অনেক, আমাদের যে নর্থ ওয়েস্টে যে বর্ডার গুলো রয়েছে, তার মধ্যে আমরা জানি গুজরাটের সাথে যে অংশটা রয়েছে, সেই অংশটা কোথায় রয়েছে? ক্রিক লাইন। কচ্ছ যে এরিয়াটা রয়েছে গুজরাটে, সেই কচ্ছ এরিয়ার সাথে যে এটা রয়েছে, সারক্রিক বলে একটা জায়গা আমরা জেনে থাকি, সেই অংশটা রয়েছে, সেটার নাম কি? ক্রিক লাইন। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে গুজরাট অংশটার মধ্যে রয়েছে ক্রিক লাইন। এবং যেমন আমরা দেখলাম ইন্ডিয়া চায়নার মধ্যে রয়েছে LAC, সেরকম আমরা জানি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে আছে LOC বা LOC। যেমন LAC এর ফুল ফর্ম ছিল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LOC এর ফুল ফর্ম আমরা জানি লাইন অফ কন্ট্রোল। আমরা প্রায় দিনই পড়ে থাকি বা নিউজে দেখে থাকি যে LOC তে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে গুলিগোলা চলছে। এই অংশটা হচ্ছে LOC, যেটা ইন্ডিয়া কাশ্মীর এবং POK, যেটা বললাম কিছুক্ষণ আগে, যে পাক অকুপাইড কাশ্মীর কিছুটা অংশ আমরা জানি 1947-48 যখন যুদ্ধ হয়েছিল, তখন অধিকৃত করে নিয়েছিল, পাকিস্তান অ্যাটাক করেছিল, সেটা এখনো পর্যন্ত পাকিস্তানের অধীনেই থেকে গেছে। সেই দুটো অংশের মধ্যে রয়েছে LOC, যার ফুল ফর্ম কি? লাইন অফ কন্ট্রোল, এবং LAC এর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এরপরে একটু আগে আমরা একটা প্রতিবেশী দেশের কথা বলছিলাম, যার সাথে শর্টেস্ট বাউন্ডারি ইন্ডিয়া শেয়ার করছে, আফগানিস্তান। ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে যে বর্ডার রয়েছে, সেটা কি বলা হচ্ছে? তার নাম হচ্ছে ডুরান্ড লাইন। এই ডুরান্ড লাইনও পরীক্ষায় আসে। আবার বললাম, যদি ইন্ডিয়া অপশন না থাকে, তখন কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তান যদি অপশনে থাকে, এটা হবে রাইট অ্যান্সার। কিন্তু আমরা ফার্স্ট দেখব ইন্ডিয়া এবং আফগানিস্তান আছে কি নেই। যদি ইন্ডিয়া নামটা না থাকে, যদি পাকিস্তান থাকে, সেটাও কিন্তু তখন উত্তর আমাদের পাকিস্তান করতে হবে।
এরপরে কি রয়েছে, পাক স্টেট বা পক প্রণালী যেটা থাকে সেটা কি, আমাদের যে নেইবার রয়েছে ইন্ডিয়ান ওশানের মধ্যে শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার যে মাঝখানে যে অংশটা রয়েছে সেটাকে পাক স্টেট বলা হয়। সে বর্ডারটা 8 ডিগ্রি চ্যানেল। আরেকটা প্রতিবেশী দেশ আমাদের ছিল মালদ্বীপ, সেই মালদ্বীপ অর্থাৎ ইন্ডিয়া এবং মালদ্বীপের মধ্যে যে একটা চ্যানেল রয়েছে সেটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। প্রায় পরীক্ষায় আসে 8 ডিগ্রি চ্যানেল কোন দুটো দেশের মধ্যে আছে, বা এখানে ইন্ডিয়া না দিয়ে কিন্তু অনেক সময় কি দিয়ে দেয়, লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মধ্যে কে রয়েছে, যখন আমরা আইল্যান্ড পড়বো তখন সেটা আমরা ডিটেলসে দেখবো, 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, এগুলো কোথায় কোথায় রয়েছে। আরেকটা আমাদের রয়েছে কি এখানে, কোকো স্টেট। যেমন এখানে পাক স্টেট রয়েছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে, সেরকম রয়েছে কোকো স্টেট। কোকো স্টেটটা কোন দুটোর মধ্যে রয়েছে, ইন্ডিয়া এবং মায়ানমার। মায়ানমারের কোকো বলে একটা আইল্যান্ড আছে। আমাদের যেমন আন্দামান নিকোবর অনেকগুলো দ্বীপ মিলে একটা দ্বীপপুঞ্জ রয়েছে, সেরকম মায়ানমারের কোকো আইল্যান্ড বলে একটা আইল্যান্ড রয়েছে। ওই দুটো যে আইল্যান্ড হচ্ছে কোকো আইল্যান্ড এবং নর্থ আন্দামান, এই দুটোর মধ্যে রয়েছে আমাদের কোকো স্ট্রেট। এবং আরেকটা যদি আমরা দেখি 6 ডিগ্রি চ্যানেল, যেটা রয়েছে কার মধ্যে, ইন্ডিয়া একদম নিচের দিকে আমরা কি দেখেছিলাম, সাউদার্ন মোস্ট পয়েন্টে ছিল ইন্দিরা পয়েন্ট, এবং ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার মধ্যে কি নাম, এই রন্ডো আইল্যান্ড। যেমন কোকো আইল্যান্ডের সাথে মায়ানমারের কোকো আইল্যান্ডের সাথে রয়েছিল কোকো স্টেট, এখানে রয়েছে 6 ডিগ্রি চ্যানেল, বা 6 ডিগ্রি চ্যানেলটাকে অন্য একটা নামে বলা হয়, সেটা হচ্ছে গ্রেট চ্যানেল। এই গ্রেট চ্যানেলটা রয়েছে আমাদের ভারতবর্ষ এবং ইন্দোনেশিয়ার মধ্যে। তাহলে আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, আমরা শুরু করেছিলাম আমরা কিভাবে ভূগোলটা পড়বো, তার সিলেবাস কি থাকে, কেমন কি প্রশ্ন আসে, সেগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করেছিলাম। তারপরে ভারতবর্ষের বিভিন্ন আয়তন, তার পপুলেশন, তার কোন কোন প্রতিবেশী দেশ রয়েছে, কার সাথে কতটা কি বর্ডার শেয়ার করছে, যে ইন্টারন্যাশনাল লাইন রয়েছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমাদের এই ইন্ট্রোডাক্টরি ক্লাসেরই কিছুটা অংশ বাকি থাকলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা এরপরে করব। তো আজকে যে পড়াটা হলো তার মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে বা কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা একটু কমেন্টে লেখো, আমি তার উত্তর দেবো। তারপরে আজকের ক্লাসটা আমরা শেষ করব, এবং এরপরে আরো একটা ক্লাস আছে আমাদের ম্যাথ ক্লাস, সেটা তোমরা করবে। তো ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, বা যদি কোনো সমস্যা হচ্ছে, এই যতটা পড়ানো হলো তার মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে সেটা একটু আমাকে লিখে জানাও। যারা লাইভ আছো একটু জানাবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়েছে, বা যদি কোনো প্রশ্ন থাকে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব, এবং পরবর্তী ক্লাসে বাকি যে অংশটা রইলো সেটা করব। হ্যাঁ, একদমই ইন্দিরা পয়েন্ট যেটা নামটা বলছো, ওটা অবশ্যই ইন্দিরা গান্ধী যে নামটা ছিল তা ওনার নাম অনুসারে এটা হয়েছে। ঠিকই বলেছো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা জানাবে। ইন্দিরা পয়েন্ট এবং ইন্দিরা কোল যেটা বললাম, এটা কিন্তু মাথায় রাখবে। ইন্দিরা কোল আমাদের একদম নর্দার্ন মোস্ট পয়েন্টের মধ্যে রয়েছে, এবং ইন্দিরা পয়েন্ট যেটা, সেটা সাউদার্ন মোস্ট পয়েন্ট। এটা যেন গুলিয়ে না যায়। একটা লাদাখে আছে এবং একটা আমাদের একদম আন্দামান নিকোবরের যে গ্রেট নিকোবর তার মধ্যে রয়েছে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে জানাবে। আর সেরকম কেউ কোনো প্রশ্ন তাহলে করছো না, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকবার জন্য। পরবর্তী ক্লাসে আমরা বাকিটা আলোচনা করব। থ্যাংক ইউ।
প্রেস করে দাও।